রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়। সাফ কথা। নমস্কার, ভারত টিভির সমস্ত দর্শকদের শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে রয়েছি আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জে অনুষ্ঠিত হল দুর্গাপূজা কার্নিভাল। এই কার্নিভালে নাটকীয়ভাবে উপস্থিত হলেন না আমাদের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। তার অভিযোগ, রায়গঞ্জে পৌর পরিষেবার যে অবস্থা, যে পরিষেবা থেকে সাধারণ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং সেই পরিষেবার যে খারাপ অবস্থা তার প্রতি প্রতিবাদ জানিয়েই তার এই কার্নিভাল থেকে সরে থাকা। এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা চলছে। বিধায়কের যে কার্নিভাল থেকে সরে থাকা তাকে অনেকেই সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ দায়িত্বের প্রশ্নও তুলেছেন এবং পৌর পরিষেবার যে হাল সেই নিয়ে সমালোচনা উঠেছে সর্বত্র। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় যাব। সেই আলোচনায় অংশগ্রহণ করতে যারা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ভারত টিভি স্টুডিওতে, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব। আছেন বিজেপির পক্ষ থেকে বিশ্বজিৎ লাহিড়ী মহাশয়, আমাদের সাথে আছেন তৃণমূলের পক্ষে আদিত্য নারায়ণ দাস মহাশয়। প্রথমে যাব বিশ্বজিৎ বাবুর কাছে। বিশ্বজিৎ বাবু, শনিবার সন্ধ্যায় কার্নিভাল অনুষ্ঠিত হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই কার্নিভালে আমরা দেখলাম রায়গঞ্জের তৃণমূলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় প্রতিবাদ জানালেন যে রায়গঞ্জে দুর্গাপুজোর সময় মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারেনি, বিভিন্ন জায়গায় জল জমে আছে, মানুষের যে পরিষেবা পৌর সেটা তলানিতে গিয়ে ঠেকেছে এবং এই অবস্থাতে তিনি কার্নিভালে অংশ নিতে চাননি এবং তিনি কার্নিভাল থেকে বিরত থাকলেন। এই অবস্থায় আপনাদের কি বক্তব্য, আপনারা কি ভাবছেন, তিনি কি সঠিক করেছেন? প্রথমে আমি ভারত টিভির দর্শকদেরকে বিজয়া দশমীর শুভেচ্ছা প্রণাম জানাই এবং তার সাথে সাথে আগামীকাল ধনলক্ষ্মী কোজাগরী লক্ষ্মী পূজা, তার আগাম শুভেচ্ছা সকল ভারত টিভির দর্শকদেরকে জানাচ্ছি। বিষয় হচ্ছে যে কার্নিভালে গতকাল আমাদের রায়গঞ্জের বিধায়ক মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয় উনি উপস্থিত থাকলেন না। উপস্থিত না থেকে উনি অভিযোগ করেছে যে রায়গঞ্জ পৌরসভায় কোনো উন্নয়ন হয়নি, তাই এই পরিস্থিতিতে ওনার উৎসবে কার্নিভালে উপস্থিত থাকাটা মানানসই হচ্ছে না। কারণ যে রায়গঞ্জের জনগণ উন্নয়নের কথা বলছেন আর পৌরসভার বিরুদ্ধে একটা বিরূপ মানসিকতা তৈরি হয়েছে। তো উনি শহরবাসীর কথা ভেবে কার্নিভালে যায়নি, ওনার সেটা বক্তব্য ছিলেন। ঘটনা হচ্ছে যে বিগত দিন ধরে আমরা এবং আমি নিজে স্বয়ং রায়গঞ্জ পৌরসভার যে কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা, রাস্তাঘাট প্রতি বছর ভাঙা হচ্ছে, গড়া হচ্ছে এবং কি পূজার মধ্যে যে পৌর প্রশাসক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঝাঁ চকচকে রাস্তা হবে, সেটাও উনি করতে পারেননি পূজার আগ মুহূর্ত পর্যন্ত। এবং কি রায়গঞ্জে উনি বারবার বলতেন পৌর প্রশাসক যে আমি ক্ষমতায় থাকলে মাস্টার প্ল্যানিংয়ের মাধ্যমে নিকাশি ব্যবস্থার সুরাহা করব, কিন্তু উনি 7 বছর ধরে ক্ষমতায় আছেন। তাহলে কি সেই পরিস্থিতিতে রায়গঞ্জ বিধায়ককে সঠিক কাজ করেছেন বলে আপনার মনে হয়?
সঠিক করেছে কি উনি নাটক করছে সেটা তো বলা মুশকিল আছে। কারণ হচ্ছে কি অনেকে বলছে নাটক করছে। যদি উনি সঠিক করে থাকেন, তাই আগে এতদিন ধরে যখন মানুষ বলছে, রায়গঞ্জের জনগণ বলছে, পচা দুর্গন্ধে শহর যখন মানে লোক টিকতে পারছে না, মানে ত্রাহি অবস্থা, তখন উনি বলেননি কেন? যেহেতু উনি তো বিধায়ক, উনি তো মানে এখানকার জনগণের দ্বারা নির্বাচিত বিধায়ক, তো উনি তো নিজের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারেন না। তো এখানে যখন যারা দায়িত্বে আছে, পৌর প্রশাসক রূপে যারা আছেন তাদের বডিতে, তারা যখন ওনার কথা শুনছেন না, ওনার তো বিধানসভাতে প্রশ্নোত্তরের কার্যক্রম বিষয়টাকে রাখা দরকার ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এবার যাবে তো আদিত্যদার কাছে। আদিত্যদা, বিধায়কও আপনাদের, রায়গঞ্জ পৌরসভা আপনাদের, তাহলে আপনাদের দু জায়গায় আপনাদের বোর্ড রয়েছে, পৌরসভা এবং বিধায়কও আপনাদের। এই অবস্থাতে রায়গঞ্জবাসীর এই পরিস্থিতি হচ্ছে কেন, যে বিধায়ককে লাস্টে পৌরসভার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হচ্ছে? প্রথমেই আমি ভারত টিভির সমস্ত দর্শকদের শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, বড়দের প্রণাম জানাই। যে বিষয়টার জন্য আজকে আমরা এসছি, যে বিধায়ক গতকালের যে অনুষ্ঠান কার্নিভাল, সেই কার্নিভালে অংশগ্রহণ করেননি, এটা নিয়ে আমিও দেখেছি খুব ট্রোল হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। তবে আমার কিন্তু ব্যক্তিগতভাবে বিষয়টা একটু অন্যরকম মনে হয়েছে। আমার যেটা অনুভূতি, আমি সেটা বলছি। অ্যাকচুয়ালি আমি কোনো নেতা নই, আমি সাধারণ একজন কর্মী। যারা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হয়ে পৌরসভায় বসে আছেন, তারা আমার নেতা, আমার এমএলএ, আমার এই বিধানসভার সর্বোচ্চ নেতা। তো এটা না অনেকটা গল্পের মতো আমার শোনাবে হয়তো আপনাদের কাছে। দেখবেন আপনারা সকলেই কোনো না কোনো ফ্যামিলি বিলং করেন। ফ্যামিলিতে যিনি হেড থাকেন, অর্থাৎ গার্জিয়ান থাকেন, গার্জিয়ান অনেক সময় বাকি সদস্য যারা আছেন তাদেরকে অনেক সময় বকাঝকা করেন, কখনো বা বাচ্চা হলে 2-4 থাপ্পড় লাগিয়েও তিনি যা বলছেন সেই মতো কাজ করান। কোনো সময় তার এই যে শাসন, এই শাসনটা অনেক সময় কাজ করে না। তখন দেখবেন যিনি গার্জিয়ান হন, তিনি কিছু সেন্টিমেন্টাল ইস্যু তৈরি করেন। যেরকম ধরুন, যা আমি আজ খাবো না, তুই অমুক কাজ করেছিস, আমি খাবো না। এইবার বাচ্চাটার মধ্যে অদ্ভুত একটা অনুশোচনা তৈরি হয়। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি, এই বিধানসভার সর্বোচ্চ নেতা আমাদের কৃষ্ণ কল্যাণী সাহেব, তার আন্ডারেই রায়গঞ্জ পৌরসভা এবং তার বিধানসভার আন্ডারেই পড়ে। তিনি আমাদের সর্বোচ্চ গার্জিয়ান। তিনি চেয়েছেন যে তার এই অভিমানের মধ্যে দিয়ে আমরা পরবর্তী যারা এই বোর্ড আছে বা অন্যান্য যেগুলো প্রশাসনিক বিষয় আছে, সেগুলোকে কিছুটা ধাক্কা দিয়ে তাদের কাজের গতিটাকে বাড়াতে চেয়েছেন। কিন্তু আদিত্যদা, আপনি যে বলছেন যে অভিমান করেছেন বা অভিমানী করেছেন, তো কত বড় অভিমান হবে? কারণ পৌরসভার বিরুদ্ধে এমএলএকে আমরা এর আগেও দেখেছি যে যখন রাস্তার ধারে জঞ্জাল স্তূপাকার হয়ে আছে, সেই সময় প্রতিবাদ জানাতে 3 মাস আগে তখনও তিনি জানিয়েছিলেন, আবার দুর্গাপূজার সামনে জানিয়েছেন, আবার কার্নিভালে জানালেন। তাহলে বারবার কতবার জানালে পরে তিনি সঠিকভাবে তার পরিবারের সদস্যদেরকে তার গাইডলাইনে আনতে পারবেন, সেটা কি বলতে পারবেন? দেখুন, এটা তো তিনি কি জন্য করলেন সেটা তো তিনি বলতে পারবেন, কিন্তু আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে। দেখুন, আপনি বলছেন 3 মাস আগে যখন উনি করেছিলেন, দেখুন তারপরে কিছুদিন পরিষেবা আবার সুন্দরভাবে হয়েছিল, সুন্দর তৈরি হয়েছিল, তারপর আবার তৈরি হলো, আবার সেটা নষ্ট হলো। নষ্ট হওয়ার মূলে দেখবেন যে যারা পরিষেবাটা প্রদান করে, যে সমস্ত কর্মীরা, এবার বেশ কিছু অস্থায়ী কর্মী
তারা দীর্ঘদিন বেতন না পাওয়ার কারণে মিউনিসিপ্যালিটিতে তারা কাজ বন্ধ করে দিলেন। এমতো পরিস্থিতিতে তখন আমাদের পৌরসভার পক্ষেও পরিষেবা প্রদান করাটা সম্ভব হয়েছিল না। এবার আপনি বলবেন এর দায় কার? কোথা থেকে এত কর্মী এলো তাদের বেতন না দেয়া? এটা ভুলে গেলে চলবে না, বিগত পৌর বোর্ড যে ছিল সেই বোর্ডের আমলে একটা বিপুল পরিমাণ অস্থায়ী কর্মচারী ঢোকানো হয়েছিল, যার সঙ্গে ভবিষ্যতে এদের বেতন কোথা থেকে আসবে, কিভাবে তৈরি হবে, সেগুলো কোনো কিছুই পরিকল্পনা মাফিক ছিল না। আরও একটা বিষয় আছে, শুধু এই সমস্ত জনপ্রতিনিধিদের ওপরে আমরা দায় চাপিয়ে সমস্ত কিছু ছেড়ে দিতে পারি না। বিশ্বাস করুন, আমি গত পরশুদিন বিধায়ক সাহেবের সঙ্গে বিধাননগরের একটি গলিতে ওই রাস্তা কাজ আটকে দিয়েছিল, ড্রেনের কাজ, কেউ সে ব্যাপারে উনি পরিদর্শন করতে গিয়েছিলেন। আমি ওনার সাথে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি যা দেখতে পেলাম, ওই সাঁওতালপাড়ার যে লাইন রাস্তাটা সেই ভেতরটায় বেশ কিছুটা যাবার পরেই প্রচুর জল জমে আছে। তো বিধায়ক সাহেব জিজ্ঞেস করলেন, ওখানে এখনও তো জল আছে? তখন যিনি কন্ট্রাক্টর ছিলেন তিনি বললেন যে আমরা ওখানে কাজ করতে গেছি, 2 দিন পরে গেছি, আমাদের জেসিবি টেসিবি সমস্ত কিছু ফেরত পাঠিয়েছে ওইখানকার মানুষজন। তারা ওইখানে একটি রাস্তা আছে, আসলে বিষয়টি কিছুটা ঢুকে আবার ব্যাক করবে, ওখান থেকে ডান দিকে যাবে, ডান দিকে গিয়ে আবার। এবার বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। বিশ্বজিৎ দা, উনি বলছেন যে মানুষ সঠিকভাবে সহযোগিতা করছে না, সেই জন্য রাস্তাঘাট তৈরি হচ্ছে না, বা এই যে বিধায়ক কার্নিভাল থেকে সরে গেলেন, তার উদ্দেশ্য হচ্ছে তিনি তার যে অনুগামী যারা আছে বা পৌরসভার যারা সদস্য তাদেরকে সঠিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তিনি করেছেন। আপনার কি মনে হচ্ছে? আসলে রায়গঞ্জ শহরে যে ক্ষোভ বিক্ষোভ পৌরসভার বিরুদ্ধে মানুষের জনমত তৈরি হয়েছে, তো হয়তো বিধায়ক বুঝতে পারছেন যে হয়তো নেপালের মতন না অভ্যুত্থান না হয়ে যায়, এই ভয়ে হয়তো ড্যামেজ কন্ট্রোল করার জন্য নামছেন, তার জন্য হয়তো উনি গেছিলেন। নেপালের মতো পরিস্থিতিকে আমাদের রায়গঞ্জে তৈরি হয়ে গেছে, রাজ্যে তো আছেই, রায়গঞ্জও তৈরি হয়ে গেছে। কারণ হচ্ছে রায়গঞ্জের পৌরসভাকে তৃণমূল কংগ্রেস কুক্ষিগত করার জন্য বোমা গুলির দ্বারা পৌরসভাকে দখল করেছিল, ক্ষমতায় ছিল 5 বছর, আর তার আগে 2 বছর ক্ষমতায় ছিল। ওনাদের জেলা প্রেসিডেন্টকে প্রশাসক রূপে বসানো হয়েছিল, আবার ওনাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আবার 3 বছর ধরে ওনারা পৌর প্রশাসক বসিয়ে রেখেছে। কারণটি কি? মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন যে সারা বাংলার মধ্যে 2টা পৌরসভাতে ডেভেলপমেন্টের কাজ তেমনভাবে হয়নি, উন্নয়ন হয়নি, সেটা রায়গঞ্জ এবং ডালখোলা। তো তার জন্য যেহেতু উন্নয়ন হয়নি, তার জন্য পৌর প্রশাসক বসিয়ে রেখে নির্বাচন না করিয়ে এখানে ডেভেলপমেন্টের কাজ করবেন। কিন্তু তারপরও 3 বছর পার হয়ে গেল, রায়গঞ্জে কোনো ডেভেলপমেন্ট হয়নি। আজকে উনি যে এলাকাটার কথা পরিদর্শনে গিয়েছিলেন, ওখানকার যে ড্রেনেজ যে ব্যবস্থা যেটা আছে, সেটা হচ্ছে যেখান দিয়ে ড্রেনটাকে নিয়ে যাওয়া দরকার আছে জল পাসিংয়ের জন্য, সেইখান দিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, অন্য জায়গা। কারণ হচ্ছে ওনাদেরই আলাদা কাউন্সিলর, তাদের হচ্ছে যারা জমি মাফিয়া আছে, তারা সেই জায়গাটাকে বন্ধ করে দিয়েছে, ব্লকেট করে দিয়েছে। তার ফলে সেখান থেকে জল পাসিং হচ্ছে না, আর তার জন্য 4 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রপল্লীতে সে জল সেখান থেকে বেরোচ্ছে না, ড্রেনের জল রাস্তায় চলে আসছে। সেখানকার লোক কীভাবে রাস্তায় চলাফেরা করতেছে প্রতিনিয়ত, সেখানে আজকেও আপনি যদি যান, যে দেখবেন রবীন্দ্রপল্লী যে এলাকাটাতে, সেখানে কিন্তু এখনো কিন্তু ওয়াটার লগিং হয়ে আছে, মানুষ কিন্তু ঘর থেকে বেরোতে পারছে না। এটা বাস্তব সত্য। এরকম পরিস্থিতি কতদিন চলবে? কালকে গত পরশুদিন এমএলএ সাহেব ওখানে গিয়েছিলেন, উনি পরিদর্শন করেছেন। আমরা দেখলাম ওখানে উনি জিজ্ঞাসাও করলেন যে কারা কাজটা আটকে দিচ্ছে। তখন ওখান থেকে বেশ কিছু ছেলে পেলে এলো, তারাই বলল যে কাজ আটকে দিচ্ছে, কে কাজ আটকে দিচ্ছে? তখন কন্ট্রাক্টর সাহেব বললেন যে অমুক অমুক জায়গায় কাজ আটকে দিচ্ছে। তখন ওখানকার পাড়ার যারা বাসিন্দা আছেন তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বললেন যে কে আটকে দিচ্ছে, আপনি মেশিন আনুন, আপনি আজ থেকেই কাজ শুরু করুন, আমরা আপনাকে সহযোগিতা করছি। আপনি হয়তো সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন
যে যে জায়গা দিয়ে ড্রেনটাকে বের করার জন্য ইঞ্জিনিয়ার সাহেবরা যে পরিকল্পনাটা তৈরি করেছেন, যে ম্যাপটা তৈরি না, করেছেন, আমাদের কাছে প্রশ্ন সেটা না। আমাদের কাছে প্রশ্ন যে মিউনিসিপ্যালিটি একটা কাজ হচ্ছে, ড্রেন হচ্ছে, সেটাকে বিধায়ককে যেতে হচ্ছে সেই কাজটা দেখবার জন্য। তাহলে কি আমাদের মিউনিসিপ্যালিটির যে ম্যান পাওয়ার সেটাকে ফেলিয়ার হয়ে গেছে, যে তাদের কোনো দেখবার লোক নেই? অ্যাকচুয়ালি সব জায়গায় বিধায়ককে যেতে হচ্ছে সেই ড্রেনটা কোন দিক দিয়ে যাবে বের করবার জন্য। না, এখানে আমি বিধায়ক কিন্তু ড্রেনটা কোনখান দিয়ে যাবে সেটা বিধায়ক যদি কোনো অসুবিধাও হয়, বিধায়ক যেটা বলছেন যে যারা কনস্ট্রাক্টিং এজেন্সি আছে তারা কাজ করতে পারছে না, তাহলে সেটা দেখবার জন্য তো মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা আছে, মিউনিসিপ্যালিটির অথরিটিজ আছে, তারা এসে ওখান থেকে ঘুরে যায়। এখানে আমি বিষয় একটা বলতে আছি যে রবীন্দ্রপল্লীর যে বিষয়টা আছে সেটা ওখানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুটো লবি আছে ওখানে, একটা স্বদেশ মাহাতোর লবি আর একটা হচ্ছে যে সদ্য কাউন্সিলর ছিল যাকে কোঅর্ডিনেটর করেছে, এখন সেটাকে পরিবর্তন করে দেয় স্বদেশ মাহাতো করেছে। এই দুই লবির লড়াইয়ের ফলস্বরূপ ওখানকার ড্রেনেজ ব্যবস্থা যে কাজটা করতেছে সেটা হচ্ছে না, পাবলিক সেখানে কোনো বাধা দিচ্ছে না, এখানে তৃণমূল ভার্সেস তৃণমূল। আচ্ছা, আর তার কারণে সেখানকার ডেভেলপমেন্টটা হচ্ছে না, সেখানকার ড্রেনেজ ব্যবস্থা মানে ঠিক করতে পারছেন না। তো সেই বিষয়টাকে দেখতে হবে। বিধায়ক গেছে, আমাদের শুভেচ্ছা যে কমপক্ষে তো বিধায়ক গেছে, কিন্তু বিষয়টা সেটা পৌরসভার একটা কাজের জন্য বিধায়ককে কেন যেতে হবে? পৌরসভার এত ম্যান পাওয়ার থাকতে, এত ইঞ্জিনিয়ার থাকতে তারা মিটিয়ে ফেলতে পারতেন। পুরো পৌরসভাটা তো ফেলিওর হয়ে গেছে, কারণ যে যারা ক্ষমতায় পৌরসভায় বসে আছে তাদের দ্বারা পৌরসভা চালানো তাদের ক্ষমতার বাইরে আছে। আর তৃতীয় বিষয়, এদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলতেছে, মানে এমএলএ ভার্সেস পৌর প্রশাসক, এই যে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখলাম কিছুদিন আগে। কেউ হচ্ছে পুকুর ভরাট নিয়ে অবজেকশন করছে, কারণ যে সে পুকুর ভরে মাফিয়ারা সেখানে পুকুর ভরাট করে মানে সেখানে নিজে মানে আয় মানে করার জন্য তার একটা রাস্তা খুঁজে নিয়েছে, সেখানে কেউ অবজেকশন করতেছে। আবার কেউ আবার যে বিল্ডিং কমপ্লেক্স বানাচ্ছে সেখানে নোটিশ জারি করতেছে। তো দেখা যাচ্ছে যে তাদের মধ্যে যে লড়াই, আর সেই লড়াইয়ের ভুক্তভোগী হতে হচ্ছে রায়গঞ্জ, সাপাড়া করতে হচ্ছে রায়গঞ্জের জনগণকে, আর তার জন্য ডেভেলপমেন্ট নেই এখানে। মানে যে এই যে 7 কোটি হোক 11 কোটি হোক যা টাকা এখানে ডেভেলপমেন্টের জন্য সে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি পর্ষদের মাধ্যমে আসুক আর যেখান থেকে আসুক, যে টাকাটা আসছে সেই টাকাটা সঠিকভাবে তারা কাজে লাগাতে পারছেন না। কারণ হচ্ছে কি যে কার ঠিকাদার সেখানে কাজ করবে, কে কত কমিশন পাবে, তার পকেটে কত কাটমানি ঢুকবে কি ঢুকবে না। এটাও কিন্তু একটা প্রশ্ন আদিত্যদা। আমরা দেখলাম যে আমাদের যে বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি পৌরসভার উন্নয়নের জন্য বারবার কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে গিয়েছেন, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাছে গিয়েছেন, এনবিডিডি থেকে 10 কোটি টাকা এবং আরবান ডেভেলপমেন্ট থেকে তিনি তো নিজের প্রচেষ্টায় 7 কোটি টাকা এনে দিয়েছেন, এই 17 কোটি টাকা রাস্তা এবং ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করার জন্য। এবং সেটা কিন্তু প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, কিন্তু কাজটা কেন এত দেরি হলো? এই পুজোর আগে কাজটা হওয়াতেই তো মানুষের অসুবিধা হয়েছে, কাজটা কেন টাইম মতো করতে পারলো না? আমার যতটুকু জানা আছে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমরা দেখলাম যে পুজোর বেশ কিছুদিন আগেই, মানে মাস 2 আগেই রাস্তাগুলো খোঁড়াখুড়ি শুরু হলো এবং রাস্তাগুলো নতুন করে হবে এটা নির্ধারণ হলো। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে প্রথমে নিকাশি ব্যবস্থা না হলে রাস্তা করা যাবে না, তাই 7 তাড়াতাড়ি সমস্ত ওয়ার্ডগুলোতে দেখবেন নতুন করে ড্রেনেজ সিস্টেম হলো। এবার এই কাজগুলো কমপ্লিট হতে হতেই দুর্গাপুজো চলে এলো এবং সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি যে এই সময় একটা ব্যাপক হারে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টির ফলে সমস্ত জায়গায় যে কাজগুলো যেগুলো হয়ে গেল, কিন্তু যে কাজগুলো আর 5-7 দিন বা 10 দিনের মধ্যে শহরের বিভিন্ন প্রান্তে হতে পারত, সেই কাজগুলো বন্ধ হয়ে গেল বৃষ্টির কারণে। স্বাভাবিকভাবে লোককে ভুগতে হলো। তবে উনি যেটা একটু আগে যেটা বলছিলেন এই ওই ওয়ার্ডটি সম্পর্কে, যেই ওয়ার্ডে আমরা গিয়েছিলাম, দেখুন দুটো লবি রয়েছে, আমার বিশ্বজিৎ বক্তব্য দুটো তৃণমূলের লবি, তারাই ডিস্টার্ব করে, তারাই কাজ করতে দিচ্ছে না। কোনো লবি আছে বলে জানা নেই। প্রথম কথা, আমরা সবাই একটি দল করি, সেটি মমতা ব্যানার্জির দল, অভিষেক ব্যানার্জির দল। সেই দলে আমরা কেউই নেতা নই, সবাই কর্মী। সেখানে ওনারা আমাদের যেভাবে চালান আমরা সেভাবে পরিচালিত হই। এখানে এটা
অন্যান্য দলগুলোর একটা প্রবণতা, আমাদের নিজেদের মধ্যে একটা গন্ডগোল আছে এই সমস্ত বুঝিয়ে আমাদের লোকের কাছে একটা হেয় প্রতিপন্ন করা, এটা ওনাদের রাজনীতির পার্ট। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করি না। রায়গঞ্জের যে উপপৌরপতি যিনি রয়েছেন তার অভিযোগ, পৌর প্রশাসক বলা চলে, হ্যাঁ পৌরপতি ঠিক না, উপপৌর প্রশাসক, তার একটা অভিযোগ আছে যে এই যে ফান্ডগুলো যে বিধায়ক নিয়ে এসেছেন এনবিডিডি থেকে এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এই ফান্ডগুলোতে যে কাজগুলো হচ্ছে তিনি নাকি বিধায়ক তার নিজস্ব লোকদেরকে মানে ঠিকাদারিতে ঢোকাচ্ছেন এবং এই পদ্ধতিটাও নাকি মানে তারই তৈরি করা, যার জন্য নাকি কাজ দেরি হচ্ছে, এরকম একটা অভিযোগ হচ্ছে। এটাকে কি বলবেন? দেখুন, আমি তো মানে ওই ডিপার্টমেন্টের লোকও নই, বা আমি সরাসরি অন্য এই বিষয়গুলো সঙ্গে আমি জড়িতও নই, কারণ আপনি জানেন আমি একটা স্কুলে চাকরি করি, খুব স্বাভাবিকভাবে ওই লাইনটার সঙ্গে আমার যোগাযোগ কম। কাজেই ওখানে কে কি করছেন না করছেন এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যারা এই তৃণমূলের দলটা করি তাদের কাছে কিন্তু এটা কোনো বিষয় নয় যে অমুক লবি বা তমুক লবি। আমরা একটা ইয়েতেই বিশ্বাস করি, আমাদের বিধায়ক হচ্ছেন আমাদের সবার উপরে, আমাদের বিধানসভা। আর আপনার কি এটা মনে হচ্ছে যে মিউনিসিপ্যালিটির রাস্তাঘাটের কাজকর্ম দেরি হওয়ার জন্য যখন অভিযোগ আসছে যে বিধায়ক তার নিজের ঠিকাদার থেকে ঢোকানোর চেষ্টা করছে, অপর পক্ষ থেকে কি অন্য পক্ষ তাদের ঠিকাদারকে ঢোকানোর ব্যবস্থা করছে, এরকমই কোনো ব্যবস্থার জন্য কি দেরি হচ্ছে? আপনাদের কি মনে হয়? সেটা অবশ্যই কারণ হচ্ছে যে যেই রাস্তাগুলো যখন ভাঙা হলো তখন যে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছিল, বরাদ দেওয়া হয়েছিল, আচ্ছা, তো তারপরে হয়তো বিধায়কের ঠিকাদার পেয়েছে না পৌরসভা প্রশাসকের ঠিকাদার পেয়েছে, তো এই নিয়ে ওদের মধ্যে একটা ভিতরে গন্ডগোল শুরু হয়। তার ফলে বেশ কিছুদিন ধরে কাজ বন্ধ থাকে, মানে পাথর বসানো হলো, আগে প্রথম তো সমস্ত পিচের রাস্তাগুলো পুরো উঠে দেওয়া হয়েছে, উঠে দেওয়ার পরেও মানে মাস খানেকের উপরে আর কোনো ডেভেলপমেন্টের কাজ হয়নি, 1 মাসের বেশি সময় ধরে আমরা দেখেছি পড়েছিল রাস্তা। তারপরে আবার যখন পাথর বসানো হলো তারপর আরও 2 মাস মানে পড়ে থাকলো। সেটা মানুষ কীভাবে চলাফেরা করছে, আসলে ঠিকাদার কে হবে, কাকে বরাদটা দিতে হবে, এই নিয়ে টানাপোড়েনের জন্য এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে দেখুন, রায়গঞ্জের আমরা জনগণ, রায়গঞ্জের ডেভেলপমেন্ট হোক, যেমন শাসক দলে যারা আছে তারাও তেমন চাইবে, বিরোধী দলে যারা আছে তারাও চাইবে, জনগণ। একটু আগে আপনি যে বললেন যে কে ঠিকাদারি দেবে, তারপরে কি কাটমানি প্রসঙ্গ? কি কাটমানি তো নিশ্চয়ই আছে, কারণ তৃণমূল মানে কাটমানি মানে তৃণমূল, কাটমানির বাইরে তো তৃণমূল থাকতে পারে না। আজকে সমস্ত জায়গাতে তৃণমূলের লোককে দেখলে পাবলিক দূর থেকে চোটটা যাচ্ছে। এই জন্য অনেকে যারা ভদ্রলোক, আদিত্য বাবুর মতো ভদ্রলোক যারা আছে, তারা রাস্তা দিয়ে বলতে পারে না যে আমি টিএমসি করি। পরিস্থিতি এই জায়গায় আমি কিন্তু বুক বাজিয়ে বলি আমি টিএমসি করি, এবং মানে এই যে একটা পার্সপেক্টিভ তৈরি করা হচ্ছে। আপনি কয়েকদিন আগেই দেখেছেন একটা রিপোর্ট বেরিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় কে কত এগিয়ে। দেখবেন সোশ্যাল মিডিয়াতে যারা অরিজিনালি মানে জনসাধারণের কাছে জিরো, তারা সোশ্যাল মিডিয়ায় হিরো। আচ্ছা, যেমন সিপিএম আপনি দেখুন সোশ্যাল মিডিয়ায় 1 নম্বরে, দ্বিতীয় বিজেপি, তৃতীয় তৃণমূল। এর কারণটাই হচ্ছে তৃণমূল মানুষের সাথে মানুষের পাশে। এবার সবচেয়ে বড় কথা কি, একটা কথা আপনি মাথায় রাখবেন যে মানুষটা কাজ করে না তার অনেক ভুল, আর যে কাজ করে না তার কোনো ভুল নেই, তার একটাই ভুল, সে কাজ করে না। এটা হচ্ছে রাধামাধব দা, আদিত্য যে কথা বলছেন, আসলে বিষয় হচ্ছে কি তৃণমূল, কংগ্রেস বা অন্যান্য দলগুলোকে আমি দেখছি যে তারা যখন কোনো কাজ করতে যায়, একটা শাড়িও বিতরণ করতে যায়, তখন ঢাক ঢোল এমনভাবে পিটানো হয় যে মানে আমি দাতা আর হচ্ছে কি বলছে গ্রহিতা, মানে মানে রাজা আর ওই ভিখারির একটা বিষয় ওখানে দাঁড়ায় যায়। কিন্তু যখন আমরা যেটা বলছি যে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক এগিয়ে আছে, কিন্তু মানুষের পাশে নেই, এটা কেন? আমি সেই কথাই বলতে চাচ্ছি যে যখন আমরা সেবার কাজ করি, ডান হাত দিয়ে কাজ করলে বাম হাত জানে না, আর বাম হাত দিয়ে করলে ডান হাত জানে না। কারণ যে সেবাটা হচ্ছে অন্তরাত্মার থেকে হবে, প্রচার করে নয়। তা আমরা যে সেবাটা করি সেটা প্রচার বিমুখ আছে আমরা। কিন্তু
আমরা যেটা করি যে জনগণের জন্য যে যারা সত্তায় আছে ওনাদের কি ভুল ভ্রান্তি আছে, সে কি কাজটা করা দরকার, কি কাজটা করা দরকার না, কি নিয়ে সেই চোখ খুলে দেওয়ার জন্য আমরা আন্দোলন করি। কিন্তু ঘটনা হচ্ছে দুঃখের বিষয় এটাই, আমাকে আজকে আপনার সামনে বলতে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যখন এই রায়গঞ্জ পৌরসভার এই বেহাল দশাকে নিয়ে আন্দোলন খাড়া করলাম, এই তৃণমূল কংগ্রেসেরই কিছু কিছু নেতা বলছে ও তাবর এক নেতার কাছে নাকি প্রভাবশালী, তৃণমূল কংগ্রেসেরই একজন নেতা বলতেছে তৃণমূল কংগ্রেসের কোন প্রভাবশালী নেতার কাছে নাকি আমি বিক্রি হয়ে গেছি, তার জন্য নাকি আমি আন্দোলনটা করতেছি। শুনেন কেন সেই কথা বলছে, আমি এটা অনেক নেতাকে দেখি তৃণমূল কংগ্রেসের বলতে, কারণ এটা তো হতে পারে আন্দোলনটা দেখা যাচ্ছে যে আপনি নিজে একা করছেন বিভিন্ন আন্দোলন, কিন্তু আপনার পাশে বিজেপি তো সেভাবে আসছে না। আঙ্গুলটা এই কারণে ওঠানো হয় কারণ যে ওনারা চুরি বাটপাড়ি করে রাহাজানি করে যে পকেট মানে অর্থ রোজগার করছে, বিশ্বজিৎ লাহিড়ী সেখানে যে পূজা অর্চনা করে সে গরিবী আনার মধ্যে দিয়ে সে সংগঠন করতেছে এবং নিজের পেট চালাচ্ছে। তো আজকে যারা এই কথাগুলো বলে তারা হচ্ছে একটা গরিব কার্যকর্তা যেন আন্দোলন না করতে পারে, জনগণের জন্য কোনো সেবা করতে না পারে, আর তার মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য, তার আন্দোলনটাকে বন্ধ করে দেওয়ার জন্য এইসব মান সম্মান জড়িত এই টাইপের কথাগুলো বলে। দুঃখজনক যে কারণ একটা গরিব কার্যকর্তা সে কাজ করতে পারবে না, সে কোনো আন্দোলন করতে পারবে না, আর তার জন্য সে বিক্রি হয়ে গেছে, এই টাইপের কথা যে নেতারা বলে। রাজনীতিতে থাকলে তো এরকম কথা উঠবে এবং আপনাকে শুনতেও হবে না, শুনবে তারাই যাদের মধ্যে স্বচ্ছতা নেই, এটাই রাজনৈতিক ব্যবস্থা, আপনাকে শুনতে হবে। যাদের মধ্যে স্বচ্ছতা নেই, যারা কাটমানি খায়, যারা সরকারি মানিকে তছনছ করতেছে। যখন আপনি আন্দোলন করছেন আপনি নিজে ব্যক্তিগতভাবে আন্দোলন তৈরি করছেন, কিন্তু আপনার পাশে বিজেপির অন্যান্য নেতৃত্বরা যখন আসবে তখন তো বলতে পারবে না, সেটা আপনি পারছেন না কেন? শুনেন, ভারতীয় জনতা পার্টি এই ব্যাপারে একটু ইন্টারাপ্ট করলাম, কিছু মনে করবেন না লাহিড়ী বাবু। হ্যাঁ, বিশ্বজিৎবাবুর অভিযোগটা কি সত্য? বিশ্বজিৎ বাবুর যে অভিযোগ উনি করছেন আর কি, আমার খুব মনে মনে খুব হাসি পাচ্ছিল যে অ্যাকচুয়ালি উনি একটু আগে বললেন না আমাদের খুব লবি, আমাদের ভেতরে অনেক অ্যাকচুয়ালি এই মুহূর্তে যদি আপনি বিজেপির রাজ্যের পরিস্থিতি দেখেন, সেখানে শুভেন্দুবাবু একদিকে, দিলীপবাবু একদিকে, সুকান্তবাবু একদিকে, এখন তো সুমিতবাবু আবার। তো এই পরিস্থিতিতে কাটমানির যে গল্পটা, সেই গল্পটার যিনি স্রষ্টা, যিনি সম্রাট, সেই শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীকে কিন্তু ওনারা মাথায় চাপিয়ে রেখেছেন। আর উনি একটু আগে বলছিলেন না যে বিজেপি প্রচার বিমুখ, যদি বিজেপি প্রচার বিমুখ হয় তাহলে লোকসভা ইলেকশনের 2 মাস আগে ওই রাম মন্দির অর্ধেক চূড়ায় তৈরি হয়নি, যেখানে শঙ্করাচার্য বলছেন যে এটা করা ঠিক হবে না এখন উদ্বোধন করাটা, কারণ মন্দির সম্পূর্ণ না হলে সেটা করা যায় না। ভোটের জন্য মোদী সাহেব উদ্বোধন করে দিলেন, সেটা প্রচার নয়। আর কত প্রচার চাই? প্রতিটা বিষয়ে যদি প্রচারের বাইরে যদি উনি কিছু করেন, যদি উনি প্রচারের বাইরে কিছু করেন, আপনি আমাকে বলুন তো কোন আজ পর্যন্ত যে কাজগুলো হয়েছে কোনটা প্রচারের বাইরে হয়েছে? উনি ভোটের সময় ঠাকুরের নাম গান করতে যাচ্ছেন, ভোটের রেজাল্টের সময় গুহার মধ্যে কি করছেন সেটাও ওনার প্রচার হচ্ছে, এটা প্রচার নয়। আর কত প্রচার? আপনি বিশ্বজিৎ কি বলছিলেন? আমি সেবার কথাই বলছি। আর রাম মন্দির এটা হচ্ছে আমাদের স্বাভিমানের ব্যাপার, সেটা তো প্রচারের দরকার আছে। যে এত বছর ধরে পরাধীনতার গ্লানি নিয়ে একটা বিদেশিরা আমাদের ভগবান রামচন্দ্রের মন্দিরকে সেখানে মসজিদ তৈরি করে রেখেছিল, সেটাকে পুনরুদ্ধার করে আজ সেখানে রাম মন্দির, সেটা প্রচার নিশ্চয়ই দরকার। কিন্তু আমি সেবার কথা বলছি, যেখানে আমি কাউকে একটা বস্ত্র দান করবো, কি 5 কেজি চাল দেবো, কাউকে এটা দিব, কাউকে রক্ত দেবো, সেটাকে এইটা প্রচার বিমুখের কথা বলছি আমি। আমরা এই কাজটা আপনি জেলা ভিত্তিক বা রাজ্যের মধ্যে যে প্রচারটা চলছে সেটার কথা বলছেন আপনি? রাজ্য কেন্দ্র সব আজ একটা ব্লাড দিতে এটা তো আমার প্রচারের দরকার নেই, আমি ব্লাডটা দিব, এটা নিঃস্বার্থ সেবা হওয়া উচিত। আমি কাউকে একটা বস্ত্র দান করবো, নিঃস্বার্থ হওয়া উচিত। আমি প্রতি বছর শুনি কম করে হলো আমি 1 থেকে 2,000 বস্ত্র দিই, কিন্তু আজ পর্যন্ত কোনো টিভির সামনে আপনার কোনো ক্যামেরাকে নিয়ে আমি সে দেখাচ্ছি। কিন্তু নিঃস্বার্থভাবে যে রক্তদানের
জন্য যে ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা করছেন না কেন সেইভাবে শুনেন, মানুষের জন্য? ভারতীয় জনতা এটা- পার্টি হ্যাঁ। যত রক্তদান তো শুনেন, জীবনদান। এই ভারতীয় জিনিসগুলোকে তো আপনাকে শুনেন, করতে হবে। ভারতীয় জনতা পার্টি জানে, তৃণমূল তো রক্ত- করছে, বিভিন্ন রকম শুনেন, সংগঠনে তো আমরা দেখছি শুনেন, যে তারা রক্তদান করছে। ভারতীয় জনতা পার্টি করছে, কিন্তু ঘটনা যে কিছু অসাধু ব্যবসায়ীদের দ্বারা রক্ত দান করার পরে সেই রক্তগুলো ব্লাড ব্যাংক থেকে বিক্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য কেউ কেউ এখন অনেকে যারা রক্ত দাতা তারা বলছে না, না, যে রক্ত লাগবে আমাকে বলবেন, আমি যাবো। রক্ত বিক্রি হচ্ছে দেখে কি আপনি ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন না? ব্লাড ডোনেশন আগে তো মানুষের ক্ষতি হচ্ছে। আমরা কয়দিন আগে তো গীতাঞ্জলির হ্যাঁ। সামনে করলাম, কয়দিন আগে আমরা কালিয়াগঞ্জে করলাম, তাহলে আমরা এই- ইটাহারে করলাম, আমরা যে করণডিঘিতে করলাম, ইসলামপুরে করলাম, আমরা লাগাতার আমাদের এই সেবা সপ্তাহই চলতেছে মানে ব্লাড ডোনেশনের উপরে, ঠিক আছে? আমরা মাঝে মধ্যেই করি। আচ্ছা, এবার আমরা এই আলোচনা থেকে আমরা মূল আলোচনাতে একটু ফিরছি, যে আমরা পৌরসভার আলোচনাটাতে একটু থাকি। যে কার্নিভাল কথা বলছিলাম, যে কার্নিভালে অংশ নিলেন না আমাদের রায়গঞ্জের বিধায়ক, পৌরসভার বিরুদ্ধে বিভিন্ন রকম প্রতিবাদ জানিয়ে। কিন্তু পৌরসভাতে তো আমরা দেখলাম বিশ্বজিৎ দা, যে দুর্গাপূজার মাঝখানে যারা সুইপিং স্টাফ তারা বেতন পেলেন না, ঠিক মতো কাজ করতে পারলেন না, পেনশনভোগী যারা, বিশেষ করে যারা ফ্যামিলি পেনশন পান, তারা ওষুধ খেতে পারেননি অর্থের অভাবে, এবং এরপর একটার পর একটা এই পৌরসভার যে জিনিসগুলো আছে, তারপরে তো জল জমা, ড্রেন ভেঙে পড়ে থাকায় সব কিছু তো আছে। এর পরিত্রাণ কবে পাওয়া যাবে বলে আপনার মনে হয়? শুনে, প্রথম বিষয় পৌরসভার পুরো সিস্টেমটাই ভেঙে চুরমার হয়ে গেছে। কারণ এখানে কেবলমাত্র পৌরসভাকে কুক্ষিগত করে রাখার জন্য জবরদখল করে রাখা হয়েছে, আর অন্য কোনো কিছু না, উদ্দেশ্য কিছু নেই। ওখানে যা টাকা পয়সা আসবে কাজ করার নামে সে খালি মানে কমিশন খাও, কাটমানি নাও, আর তার জন্য পৌর প্রশাসক বসানো আছে, তার জন্য তার কোঅর্ডিনেটর বসানো আছে। কিন্তু রায়গঞ্জের পরিষেবা মানুষ পাক, আর তার জন্য কোনো কিছু হচ্ছে না। যদিও চাইতেন তাহলে ওনাদের সৎস্বাস্থ্য নির্বাচনটা করানো, নির্বাচনটা করাচ্ছেন না কেন? কিসের ভয় পাচ্ছে? আদিত্যদা, এটা তো বিশ্বজিৎ বাবুদের একটা সঠিক দাবি। তার কারণ আপনি দেখেন যে 3.5 বছরের মতো সময় হতে চললো, সেখানে রায়গঞ্জে কিন্তু পৌর প্রশাসকের টাইম অতিবাহিত হয়ে গিয়েছে। আপনার হ্যাঁ। প্রথম প্রশ্নটার উত্তর প্রথমে দেওয়ার চেষ্টা করি। আপনি ওনাকে যেটা করলেন যে কবে পরিত্রাণ পাবো, আমার খুব দৃঢ় ধারণা যে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে চলেছি। তার কারণটা হচ্ছে যে আপনিও জানেন যে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে 10 কোটি টাকা পাওয়া গেছে বিধায়কের উদ্যোগে, এবং রাজ্য সরকার আরবান ডেভেলপমেন্ট থেকে 7 কোটি টাকা এনেছেন আমাদের বিধায়ক। তার মানে 17 কোটি টাকার কাজ, এবং খুব তাড়াতাড়ি এই 17 কোটি টাকার কাজ নিশ্চয়ই আমাদের পৌরসভা করবেন। আমাদের বিধায়কের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী বা তার যে তত্ত্বাবধান, সেই তত্ত্বাবধান করবেন। এবং এছাড়াও আমাদের পাড়ায় আপনার সমাধান, আপনার পাড়ায় সেখান থেকে প্রচুর টাকা, প্রায় প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে, 10 লক্ষ টাকা করে। আমার যেমন আমি 19 তবে এই সব টাকা যদি সঠিকভাবে ব্যবহার হয়, তাহলে তো মানে রায়গঞ্জে কোথাও তো ভাঙা রাস্তা থাকবে না, কোনো ভাঙা ড্রেন থাকবে না। তাড়াতাড়ি আমরা সেই ভালো জায়গায়, সেটা কি হবে? সেটা সঠিকভাবে ব্যবহার করা যাবে? আমি খুব শিওর, খুব অবশ্যই এটা হবে, খুব তাড়াতাড়ি হবে। আর আরেকটা বিষয়ে, এই পুজোর মাঝে আমি অনেককে বলতে শুনেছি, আমি বিশেষত ইয়েদেরই বলতে শুনেছি যে দুর্গাপূজা নিয়ে একটা সমালোচনা বিজেপির মধ্যে আমি দীর্ঘদিন যাবৎ দেখেছি। এবারও আমি ইনস্টিটিউটে, আমি জেনারেল সেক্রেটারি, আপনারা জানেন হয়তো, ওখানে বসে অনেক ছেলেপেলে বলে 1,10,000 টাকা দেয়ার কি ছিল, অমুক ছিল। তো আমি তাদেরকে একটা কথা বলি যে তোরা দুর্গাপূজাকে শুধু দুর্গাপূজা হিসাবে দেখিস না। এই দুর্গাপূজার এই 1,10,000 দেওয়ার কারণে পশ্চিমবঙ্গে 14,000 পূজা বেড়ে গেছে। এবং আপনি শুনলে অবাক হবেন, এবারের সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে 1 লক্ষ কোটি টাকার ট্রানজাকশন হয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা বিশাল বড় অংশ। যেটা আমার ধারণা, এই কেন্দ্রীয় সরকার জিএসটির যে নতুন ধারণাটা নিয়ে এসছেন, সেটা করেও ওই জায়গায় আমরা পৌঁছতে পারবো না। তো এই জায়গায় একটা নতুন করে ধারণা তৈরি করেছে যে শুধু পুজো নয়, পুজোর সঙ্গে একটা বড় অর্থনীতি পশ্চিমবঙ্গের জড়িয়ে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্তত আশাবাদী
যে পশ্চিমবঙ্গের যতদিন মমতা ব্যানার্জির সরকার আছেন ততদিন আমাদের এবার উন্নয়নের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, বিষয় হচ্ছে যে ওনার বক্তব্য থেকে আমি শুরু করছি। বিষয় হচ্ছে যে টাকা তো আসছে, বুথে বুথেও টাকা আসছে, না যে পরিমাণ টাকা আসছে, যে পরিমাণ টাকা যদি সঠিকভাবে ব্যবহার হয়, রায়গঞ্জে কোনো জায়গায় কোনো কাঁচা ড্রেন বা ভাঙা ড্রেন থাকবে না, 26 নির্বাচন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে কিছু বাড়তি পাইয়ে দেওয়ার জন্য, মহোৎসব করার জন্য এই টাকাটা আসছে, খরচা হয়ে যাবে, ডেভেলপমেন্টে কাজ হবে না। আপনি পরিত্রাণের কথা বললেন না, রায়গঞ্জের লোক সেদিনই পরিত্রাণ পাবে যেদিন এই তৃণমূল কংগ্রেস নামক দলটা রায়গঞ্জ পৌরসভার থেকে এদেরকে উৎখাত করে ফেলে দেবে, সেদিন আমরা পরিত্রাণ পাবো, তার আগে আমরা পরিত্রাণ পাবো না। সামনে বিধানসভা ভোট, দ্বিতীয় বিষয়, সেই বিধানসভা ভোটের আগে কার্নিভাল নিয়ে শাসক শ্রেণীর মধ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যে রায়গঞ্জের এমএলএ কৃষ্ণ কল্যাণী কার্নিভালে অংশগ্রহণ করলেন না, এর থেকে বিজেপি কি কোনো ফয়দা তোলবার চেষ্টা করছে? শুনে বিজেপি ফয়দা, এদেরকে কি করলো না করলো তার জন্য বিজেপি বসে নেই, বিজেপির কাজ বিজেপি অন্যভাবে করছে, ঠিক আছে। ঘটনা হচ্ছে কি বিজেপি এরা হচ্ছে যেটা করছে মানুষের রাজনৈতিক চোখ দিয়ে কিভাবে দেখছেন এই জায়গাটাকে? এই বিষয় হচ্ছে কি এরা যখন বুঝতে পারছে রায়গঞ্জের মানুষ এদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আগামী দিনে যে পরিস্থিতি আছে রায়গঞ্জের লোক এদেরকে হয়তো ভোট নাও দিতে পারে, এই যে পরিস্থিতি একটা তৈরি হয়েছে সেখানে মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য এর একটা নাটক চলছে, অন্য কিচ্ছু না। কারণ হচ্ছে যে ওরা বুঝে গেছে যে এখানকার লোক তাদেরকে চাচ্ছে না। আর দুর্গাপূজার কথা উনি যেটা বললেন, দুর্গা পূজাতে যে অর্থটা দেওয়া হচ্ছে ভালো কথা, কিন্তু বিধায়ক নাটকটা করবেন কেন? বিধায়ক কি নতুন ভাবে কিছু চিন্তা ভাবনা করছেন কি নাটক করছেন? করতেই পারে, উনি এমনও হতে পারে যে রায়গঞ্জে নির্বাচন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না, তাই আগে ভাগে মানে এইরকম ড্রামা করে একটা দল ত্যাগী ভাবনাও তো ওনার থাকতে পারে, না থাকলে কিছুই। সেটা কোথায়? সেটা শুনে আসলে এরা রাজনীতিবিদ তো, কখন কি করবে তার আগে এগুলো হচ্ছে একটা করে মানে পদক্ষেপ চলছে আর কি। এই পদক্ষেপের মানে দেখবেন আগামীতে কি হচ্ছে, কারণ এটা ড্রামা তো, কারণ যে নাটকটা শুনেছে নাটকের তো অন্তিম দৃশ্যটাকে আমরা দেখতে হবে। আপনার কি মনে হচ্ছে যে বিধায়ক এই যে কার্নিভাল থেকে যে সরে আসলেন, এর মধ্য থেকে বিশ্বজিৎ বাবুরা দেখছেন কোন একটা রাজনীতি আছে, তিনি তার ইমেজটা তৈরি করতে যাচ্ছেন? দেখুন, আমি একদম প্রথমেই বলেছি উনি আমাদের গার্জিয়ান। এবার গার্জিয়ান আমাদেরকে সেন্টিমেন্ট দিয়ে, পৌরসভাকেও সেন্টিমেন্ট দিয়ে উনি চাইছেন রায়গঞ্জের লোক ভালো থাকুক, যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা পাক, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাঘাটগুলো ড্রেনগুলো ঠিকঠাক হোক এবং রায়গঞ্জের মানুষ পরিষেবা পাক। এই জন্য উনি যেটা বলছেন, না আপনার রাজনীতিতে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা কি পারছে না যে এই দুই দলকে বসিয়ে একসাথে পৌরসভা এবং আমাদের বিধায়ক একসঙ্গে বসিয়ে এটা সমস্যার সমাধান করতে? না মানুষের কাছে তো সমস্যাটা কোথায়, মেসেজটা তো ভুল যাচ্ছে। এটাই আপনার সরকারের কার্নিভাল, সেই সরকারের কার্নিভাল থেকে আপনার বিধায়ক সরে আসছে, তো মেসেজটা তো যেটুকু যাবে আপনারই মাইনাস যাবে। না বিধায়ক সেই জায়গাটাকে, বিধায়ক নিশ্চয়ই তার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা অনুযায়ী উনি সরেছেন। আমি তো প্রথমেই বলেছি যে উনি এটাকে আমাদেরকে আবেগতাড়িত করবার জন্য বা আমাদের ওপরে বা আমাদের যারা নেতৃত্ব আছেন পৌরসভায় তাদের ওপরে চাপ সৃষ্টি করার জন্য এটা উনি করে থাকতেই পারেন। দেখুন, এটা চাপ সৃষ্টিটা করতে হচ্ছে কেন? যদি আপনারা ওনাকে গার্জিয়ান মেনে থাকেন তাহলে গার্জিয়ানের কোনো নির্দেশ তাহলে অমান্য হচ্ছে কি কোথাও? আচ্ছা দেখুন, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে অনেক সময় আমাদের গার্জিয়ানরা আমাদের ধমক দেন, মারেন, তারপরেও ওই বাচ্চাটা সঠিক পথে চলছে না তখন বাবা মা অনেক সময় তাদের সেন্টিমেন্ট দিয়ে কথা বলেন বা এরকম বলেন যে আমি খাবো না আজকে, তখন বাচ্চাটার মধ্যে অনুশোচনা হয়, সেই অনুশোচনায় সে কিন্তু ওই কাজটা আর করে না। তো আমার বিধায়ক তো অনেক সময় যে বাচ্চাই ঠিক কথা বলছে, দ্বিতীয় কথা যেটা গার্জিয়ানই ভুল কথা বলছে, উনি বলছিলেন যেটা হচ্ছে কি যে এইভাবে কোনো অনুশোচনার বিষয় নাই, বিষয় হচ্ছে যে এটা পুরোপুরি একটা গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ পাওয়া যাচ্ছে। আর ওনাদের মধ্যে ডাইরেক্ট যে লড়াইটা, শুনে বিধায়ক কার্নিভালে গেলেন না, কিন্তু পৌর প্রশাসক বক্তব্য কি দিলেন মিডিয়ার সামনে, উপপৌর প্রশাসক কি বক্তব্য রাখলেন, বাকি তৃণমূল কংগ্রেসের নেতারা কি বক্তব্য রাখছেন,
এটাতে স্পষ্ট যে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের যে মানে দ্বিভক্ত না একদম চতুর্ভক্ত হয়ে গেছে। মানে এখন ঘটনা যে টাকা পয়সা মানে নিয়ে এবং এটা ব্যাপক প্রচার হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। শুনেন ব্যাপার হচ্ছে কি, শুনেন আমরা যে কথাগুলো এতদিন ধরে বলছিলাম, আর সেই কথাগুলোই আমি যেমন পৌরসভা নির্বাচন চাচ্ছিলাম, এখানে ওনাদের পার্টির জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল আসলেন তো বিধানমঞ্চে, সেখানে ওনাদের কর্মী মিটিংয়ে কি বলছে, পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার দিনই মানে তাহলে নির্বাচন, তার মানে কি উনিও জানে যে নোটিফিকেশন জারি হবে, কিন্তু তারপরেও মানে পিছনের দরজা যে পৌরসভাকে দখল করে রাখা হয়েছে, এটা যেমন উনি বলছিলেন। সেম ঘটনা আপনাদের যে কথাগুলো আমরা আন্দোলন করছিলাম যে পৌরসভা ডেভেলপমেন্টের জন্য রাস্তাঘাটগুলো ভাঙা হচ্ছে, গড়া হচ্ছে, ডিভাইডার ভাঙা হচ্ছে, গড়া হচ্ছে, ফুটপাথ কোটি টাকা খরচা করে বানানো রয়েছে, দখলমুক্ত করতে পারছেন না, ঠিক আছে, জঞ্জালে ভর্তি পচা দুর্গন্ধ ছড়াচ্ছে, সারা শহরে নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, সেখানে জলে মানে মশার আবির্ভাব ঘটছে, রোগ ব্যাধি ছড়াচ্ছে, যে কথাগুলো আমরা বলছিলাম। আর এতদিন ওনারা কি বলছিলেন যে না ডেভেলপমেন্টের কাজে বিরোধীরা নাকি চোখে দেখতে পাচ্ছেন না। তা আমাদের যে কথাটাই সেটারই সিলমোহর দিলেন ওনাদের বিধায়ক কৃষ্ণকালী মহাশয়। না, আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় না যেটা উনি বলছেন আর কি। না, কানাইলাল আগরওয়াল কিন্তু বলছিলেন যে উচিত নির্বাচন করা, তিনি বলেছেন। অবশ্যই আমি তো বলছি এখনো বলছি নির্বাচন করা, এটা তো এখান থেকে এরকম নয় যে এখান থেকে এটা নির্ধারিত হয়, কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো, এবং এই নির্বাচনটা তো আপনার সরকারই করবে, এটা রাজ্য সরকার করবে, ডেফিনেটলি করবে। এবার শুনুন, রাজ্য সরকারে যারা বসে আছেন তারা কিভাবে কি চিন্তা করেছেন বা কি করেছেন সেটা আমি বলতে পারবো না এখানে দাঁড়িয়ে, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে এই যে প্রসঙ্গটা উঠে এলো, উনি যেটা বলছেন কি জানো বিষয়টা এলো যে উনি বলছেন যে আপনার তৃণমূলের উচ্চপদস্থ যারা আছেন, তার মধ্যে কানাইলাল আগরওয়াল, তিনিও বলছেন নির্বাচনটা হোক। তো এটা তো সত্যি কথা। আদিত্যদা, আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আজকে পুরো বোর্ড নেই, তার মানে 27টা ওয়ার্ডের যে কাউন্সিলর নেই আমাদের, এবং সেই 27টা ওয়ার্ডের কাউন্সিলরের কাজ চালাতে হচ্ছে 4 জন প্রশাসক মণ্ডলীর সদস্যকে। তাহলে 27 জনের কাজ 4 জন করছে, এবং সেক্ষেত্রে যখন কিন্তু কাজের ত্রুটি হচ্ছে আমরা কিন্তু তাকে সবসময় দায়ী করতে পারছি না, তার কারণ 4টা লোকের পক্ষে 27টা ওয়ার্ড দেখা সম্ভব না। তাহলে সেখানে পুনর্নির্বাচন হয়ে যদি প্রকৃত কাউন্সিলররা উঠে না আসে, প্রতিনিধি না আসে, তাহলে কাজটা হবে কি করে? তার জন্য তো আমাদের নীতি নির্ধারণ কমিটি আছে, তারা নিশ্চয়ই ভাবছে। তারা বলছে না কেন? আজকে মনে করেন যে প্রশাসক থাকে 6 মাসের জন্য এক্সটেনশন করতে করতে আজকে 3.5 বছর হয়ে গেল, কেন হচ্ছে না? এটা বিষয় হচ্ছে কি নির্ধারণের যে বিষয় বলছেন, কেন হচ্ছে না এটা আমার পক্ষে বলা মুশকিল, কারণ এটা তো আমি নীতিটা নির্ধারণ করি না, নীতিটা নির্ধারণ করে রাজ্য সরকার। রাজ্য সরকার কিভাবে এটা চিন্তা ভাবনা করছে তাদের ব্যাপার। তবে কিছু তো আদিত্য নারায়ণের পক্ষে এটা বলা সম্ভব নয়। কেন বলা সম্ভব নয়? কারণ হচ্ছে ওনাদের যারা নীতি নির্ধারণ করেন তারা ভালো মতোই জানে রায়গঞ্জ পৌরসভা নির্বাচন করতে হলে আর নির্বাচন যদি করানো হয় তাহলে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ শহরতে ওয়াশ আউট হয়ে যাবে, মানুষ ওদেরকে বিসর্জন দিয়ে দেবে। তো তার ফলে যখন আমরা ক্ষমতায় আসতে পারবো না, তো নীতি নির্ধারণ তো কী হবে, যে আমাকে যে কোনোভাবে জবরদখল করে পৌরসভা রাখতে হবে। আচ্ছা, তাই চলছে। এটাই যদি হয় তাহলে এই যে উপনির্বাচন গেল, আপনার ধারণা, আপনি তো সাংবাদিক, আপনি খুব ভালো করে রায়গঞ্জ উপনির্বাচন ভরাডুবি হলেন কেন? তাহলে আপনাদের এই প্রথম এবং আমরা এই যে 27টা ওয়ার্ড নির্বাচন, সেখানে আমরা লিড নিয়ে বেরিয়েছি। উপনির্বাচন মানে সরকার নির্বাচনের নির্ধারণের নির্বাচন নয়। উপনির্বাচনে মানুষ কি দেখে, সত্তায় কারা আছে। এখন এখান থেকে একটা এমএলএকে নির্বাচিত করে পাঠালে তো মানে সরকার পরিবর্তন ঘটে যাবে না। এখানকার মানুষ চিন্তা ভাবনা করছে যে সত্তায় তৃণমূল কংগ্রেস আছে, তা তৃণমূল কংগ্রেসের যদি প্রতিনিধিকে নির্বাচিত করে পাঠানো হয় তাহলে হয়তো ডেভেলপমেন্ট হবে। এবার একটু আমরা যাচ্ছি বিরতিতে, আবার ফিরে আসছি বিরতির পর। সাফ কথা। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে।
আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। সাফ কথা। ফিরে এলাম বিরতির পর, আবার শুরু করছি সাফ কথা। আদিত্যদা, আমরা তো দেখলাম যে পুজোর সময় পৌর প্রশাসক, সুইপিং স্টাফ, পেনশনার এদেরকে কিছু কিছু করে দিয়ে পুজোতে থামিয়ে রেখেছে। এরপর যদি আবার 2-3 মাস পরে যদি এরা যদি সঠিকভাবে যদি বেতন না পায়, তাহলে কি আবার কর্মবিরতি শুরু করবে? দেখুন, পরবর্তীতে কি করবে তারা এটা বলা তো একেবারেই আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু কি হতে যাচ্ছে। কিন্তু পৌরসভা থেকে একটা কথা উঠে এসেছে যে এই এদের যে বেতনটা, সুইপিং স্টাফ যারা অনিয়মিত সুইপিং স্টাফ, তাদের বেতনটা কিন্তু পৌরসভার তার নিজস্ব ইনকাম থেকে দিতে হচ্ছে, এবং পেনশনারদেরও সম্ভবত 40% পৌরসভাকে বেয়ার করতে, না 40% গভর্নমেন্ট বেয়ার করে এবং বাকি 60% পৌরসভাকে ওন ফান্ড থেকে দিতে হয়। কিন্তু রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি ওন ফান্ড কোথায় আছে? রায়গঞ্জ অভিযোগ আছে যে ওন ফান্ডের যে জায়গাগুলো, যেমন বিভিন্ন রকম ভবন আছে, বিভিন্ন রকম যে মার্কেট কমপ্লেক্স যেটুকু আছে, বা আমাদের বিনোদন পার্ক, সেই সমস্ত জায়গা থেকে যে ইনকামটা হতো সেটা নাকি অনেক কমে গিয়েছে, এবং সেখানে স্বজন পোষণ চলছে। তৃণমূলের নেতৃত্ব স্থানীয় লোকেরা অনেক জায়গা দখল করে আছে দেখে ইনকাম হচ্ছে না। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে তো আবার আমরা রায়গঞ্জে দেখব সেই একই পরিস্থিতি, পেনশনাররা পেনশন পাচ্ছেন না, সুইপিং স্টাফ বেতন পাচ্ছেন না। তো এর থেকে কি কোনো নতুন কোনো কিছু কি আশা আপনারা করবেন? আচ্ছা, রায়গঞ্জ পৌরসভা যদি সঠিক নাই চলে, আমি ধরে নিচ্ছি চলছেই না, তারপরেও রাজ্য সরকার রায়গঞ্জের ডেভেলপমেন্টের জন্য 7 কোটি টাকা দেয়, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ 10 কোটি টাকা দেয়। তার মানে কি? তার মানে আমাদের যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলোকে সঠিকভাবে আবার তৈরি করতে হবে, এবং সেই তৈরিটা যদি সঠিক সময়ের মধ্যে আমরা করতে পারি তাহলে এই মানুষগুলোর ব্যবস্থা হচ্ছে, সেটা তৈরি করছেন, বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু প্রত্যেকটা জায়গাতে কর্তৃত্ব করে যাচ্ছে তৃণমূলের নেতৃত্ব স্থানীয় লোকেরা বলে বিশ্বজিৎ বাবুরাই অভিযোগ করেন। হ্যাঁ, তাহলে যার জন্য পৌরসভার ইনকাম কমে যাচ্ছে। মনে করেন যে যদি নেতৃত্ব স্থানীয়ই গিয়ে বিধান মঞ্চ দখল করে রেখে দিনের পর দিন তার আত্মীয় স্বজন, তার পরিজনেরা সেখানে বিনা পয়সায় থাকে, এখানে বিষয় কি আছে, আমি মারোয়ারি সমাজের মধ্যে দেখছি, যখন কোনো ছেলে মানে মদ মাতাল হয়ে পুরো বিজনেসটাকে ডুবিয়ে দেয়, টাকা পয়সা শেষ হয়ে যায়, সে অচল অবস্থা, তখন তাদের গার্জিয়ানরা কী করে, আবার তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে তাকে দাঁড়া করাবার চেষ্টা করে। তো রায়গঞ্জ পৌরসভা সেই অবস্থাতে দাঁড়িয়ে গেছে, মানে এমন মহোৎসব চলছে, কাটমানি চলছে, নিজেদের পকেটে টাকা ঢোকানো হয়েছে, তারপরে পুরো পৌরসভা। শুনেন, আপনার চিন্তা কি মনে হচ্ছে তাহলে কি রায়গঞ্জের প্রশাসককে আরো করা হতে হবে এই বিষয়ে? শুনেন, ব্যাপার হচ্ছে কি, শুনে পৌর প্রশাসক যদি করা হতো তাহলে ফুটপাত মুক্ত হয়ে যেত। করা হতে পারবে না, কারণ ভোট ব্যাংকের ব্যাপার, কেন পারবে না? ভোট ব্যাংকের ব্যাপার। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কি, যে যেখান থেকে রাজস্ব আদায় হবে যেসব জায়গাগুলোতে, সেগুলো তৃণমূল কংগ্রেসের নেতারাই সেগুলো দখল করে আছে। এখন তাদেরকে মানে কিছু বরাদ দেওয়ার জন্য সেখান থেকে তারা যে আয়টা যে আসবে, সেই আয়টাকে পৌরসভাকে বঞ্চিত করছে। তার ফলে এই দশাগুলো দেখাচ্ছে। এই যে আপনি যে সাফাই কর্মীদেরকে হোক, পেনশন ভোগীদের
দুর্নীতিকে যে টাকাটা দেওয়া হলো, আগে কেন দেওয়া হলো না? কেন শেষ মুহূর্তে কেন আন্দোলন, কেন এত জঞ্জালে ভর্তি ছিল, কেন পচা দুর্গন্ধ লোক ভোগ করলো? তার মূল কারণটা হচ্ছে কি, যে এরা দেউলিয়া হয়ে গেছে। তার ফলে লাস্ট মুভমেন্টে এরা কী করলো, কিছু দোকানে দোকানে মাপজোক শুরু করে দিল, তোমার একটু ঘরটা বড় হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। পূজার মুহূর্তে এমন সিন ক্রিয়েট করলো ব্যবসায়ীদের মধ্যে, তো ব্যবসায়ীদেরকে ভয় দেখে আতঙ্ক করে সেখান থেকে কিছু তোলা, এই তোলা তুলে নিয়ে আর বলছে তো যে কিছু ব্যবসায়ীরা সহায়তা করলো, কিছু মানে লোন নেওয়া হলো, তারপরে নাকি বকেয়া মেটানো হয়েছে। কিন্তু এর ভিতরে কী আছে সেটাকে দেখতে হবে। কারণ হচ্ছে যে ব্যবসায়ীদেরকে ভয় দেখিয়ে সেক্ষেত্রে মোটা অঙ্কের তোলা তুলে নিয়ে এই মানে কোনোরকম তারা মানে হাতছানি বাঁচলেন। কিন্তু আগামীতে যদি এই পরিস্থিতি চলতে থাকে, যদি এখানকার রাজস্ব যেটা আদায় হয় সেখান থেকে আদায় তো হবে না। কারণ হচ্ছে যে যদি নিজের দলের লোককে কিছু পাইয়ে দেওয়ার জন্য, ভোটের জন্য, সেখানে তারা যদি কিছু করতেই না পারে, তাহলে রাজস্ব আসবে কোথার থেকে? সে আবার সেম ঘটনা ঘটবে। তো তার জন্য পৌর প্রশাসক আর পৌরপতি হোক, যেই হোক, কিন্তু তাদেরকে কঠোর হস্তে আর এই বিষয়গুলোকে দেখা উচিত। কারণ যে তাকে সে রায়গঞ্জের জনগণকে সুষ্ঠু পরিষেবা দিবে বলে উনি পৌর প্রশাসক রূপে বসছেন, আর ওনাকে ওনার দল বসিয়েছে, তাহলে ওনাকে পরিষেবা তো দিতে হবে। রায়গঞ্জের লোক কেন বঞ্চিত হবে? আমরা কিন্তু আদিত্যদা আরেকটা জিনিস আমাদের বক্তব্য একটু আপনার কাছ থেকে নেব, সেটা হচ্ছে রায়গঞ্জ পুরসভার একটা গর্বের জিনিস তৈরি হয়েছিল, কুলিক ফ্রেশ। সেই কুলিক ফ্রেশ তো ঢুকছে, তাহলে আমাদের উপার্জনটা হবে কোথা থেকে? তাহলে পুরো প্রশাসককে কি আরও শক্ত হাতে কি পুরসভাটাকে ধরতে হবে? আপনাকে মনে হচ্ছে কোথাও কি মানে যে দড়িটা টানছে সেটা লুজ হয়ে আছে, শক্তভাবে কি ধরতে হবে তাকে? ডেফিনেটলি শক্তভাবে ধরতেই হবে, নইলে তো আস্তে আস্তে দেউলিয়া হয়ে যায় পুরসভা, যে পরিস্থিতিতে চলে যাচ্ছে, শুধু ডেফিসিটের পর ডেফিসিট। যেটা উনি বলছিলেন, লাহিড়ীবাবু বলছিলেন যে উনি যেভাবে বললেন আর কি বিষয়গুলো, যে এ আত্মীয় স্বজনরা অমুক জায়গা নিয়ে নিয়েছে, অমুকটা নিয়ে নিয়েছে, কেউ হয়তো বখরা নিয়ে চলে গেছে, একটা ওনার এগুলো না একটা তৃণমূলের বিরুদ্ধে বলবার জন্য একটা সমাজে একটা পার্সপেক্টিভ এরা তৈরি করছেন। দেখবেন এগুলো সবচেয়ে বেশি আলোচনা হয় চায়ের দোকানে। বিশ্বজিৎ বাবুরা তো বলবেন না, যখন আপনারা ইনকাম আনতে পারছেন না, ইনকাম আনতে পারছেন না, ঠিক বলছেন। কিন্তু এগুলোর পেছনে আপনি একটাও কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে অমুক প্রমাণ আছে, দেখুন অমুকে অমুকটা করেছে, এরকম না, কোনো প্রমাণ নেই। কিন্তু বলার সময় এরা বলেন, এটা ওনাদের রাজনীতির একটা পার্ট, ওনারা বলেন। তবে একটা জিনিস কিন্তু আমি বারে বারে বলছি, শুধু জনপ্রতিনিধিদের ওপরে দোষ চাপিয়ে দেওয়াটা আমাদের ঠিক নয়। আমি আপনাকে বলছি, আমি রায়গঞ্জ ইনস্টিটিউটের সামনে, আমি রায়গঞ্জ ইনস্টিটিউটের যেহেতু প্রতিদিন যাই, ওখানকার যে দোকানগুলো আছে আপনি দেখবেন ইনস্টিটিউটের সামনে দোকানগুলো, ড্রেনগুলো সবের ওপরে দোকানগুলো এমন করে কালভার্ট দিয়ে দিয়েছে সেগুলো আর পরিষ্কার করা যাচ্ছে না। এবার জল কোনো কোনো জায়গায় উপচে বেরিয়ে আসছে। এবার আমরা যদি নিজেরা না ঠিক হই, যতক্ষণ পর্যন্ত নিজেরা না ঠিক হব ততক্ষণ পর্যন্ত এই শহরটা কিন্তু ক্লিয়ার হবে না। আচ্ছা, শহর ক্লিয়ারের ব্যাপারে আরেকটা জায়গাতে আমরা আসছি, টোটো রায়গঞ্জে তো কয়েক হাজার টোটো প্রতিদিন চলাচল করছে, এবং এই টোটো নিয়ে পৌরসভা মানে এক বছরের মধ্যে 3 থেকে 4 বার বড় বড় মিটিং করেছে। হ্যাঁ, নীল টোটো, সবুজ টোটো রং করেছে, তারপরে তার রেজিস্ট্রেশনের টাকা নিয়েছে, কিন্তু আদৌ তো যানজট সমস্যার কোনো সমাধান পৌরসভা করতে পারলো না। কেন এইভাবে ব্যর্থ হচ্ছে কেন বারবার পৌরসভা? বাস্তবে আমরা মানে দেখুন, ঠান্ডাগড়ে বসে নীতি নির্ধারণ করাটা অনেক সহজ, বাস্তবের মাটিতে সেটাকে কার্যকর করা অনেক কঠিন। এটা শুধু রায়গঞ্জ নয়, আপনি বালুরঘাটে যান একই, আপনি মালদায় যান একই, আপনি ইসলামপুরে যান একই, সব জায়গায় একই পরিস্থিতি। না, টোটোর জন্য আলাদা রুট তৈরি করে দেওয়া যেত না? রায়গঞ্জের যে রাস্তা, আমরা দেখতে রাস্তা কোনো সম্প্রসারণ নেই, একটাই রাস্তা, এমজি রোড, এনএস রোড, এবং পুরসভা কেন বিকল্প রাস্তা চিন্তা ভাবনা করছে না পুরসভা? এবার বিকল্প রাস্তা দেখুন, বিকল্প রাস্তার জন্য একটা মাস্টার প্ল্যান দরকার হয়, সেটা হচ্ছে না। মাস্টার প্ল্যান গোটা শহরটাকে একেবারে মানে আমাদের যেটা ন্যাশনাল হাইওয়ে ছিল,
সেটাকে, এখন তো ন্যাশনাল হাইওয়ে না, পিডব্লিউডি টেক ওভার করেছে, আমরা সেটাকে নিয়ে পরবর্তীতে সেটাকে রায়গঞ্জকে ওদিকে নিয়ে যেতে পারি কিনা, এটা আমাদের দেখা উচিত। আপনি এটা বলতে পারেন যে দেখা উচিত, কিন্তু রায়গঞ্জের পুরনো অবস্থান যা ছিল সেখান থেকে আপনি চিন্তা করে দেখুন, আপনার ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত রায়গঞ্জ ওই একটা রাস্তার উপরেই রায়গঞ্জ নতুন করে শাখা প্রশাখা বিস্তার করেনি, ওই একটা রাস্তার উপরে দুপাশে রায়গঞ্জ। প্রিয়রঞ্জন দাশবংশী যখন ছিলেন তখন একটা রাস্তার পরিকল্পনা হয়েছিল যে রায়গঞ্জে বাঁধের উপর দিয়ে এই কুলিক ব্রিজ থেকে একদম দেবীনগর পর্যন্ত, কিন্তু সেই রাস্তাটাও তো বাস্তবায়িত হলো না। এটা নিয়ে তো রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি একটু ভাবতে পারতো, কিন্তু সেই ভাবনার জায়গাটা, সময়টা আপনি চিন্তা করুন, যে সময় উনি এই কথাটা বলেছেন, 14 বছর তো পার হয়ে গেল আপনার তৃণমূল সরকারের, এর মধ্যে কি ভাবা যায়? 14 বছর তো 14 বছরই তৃণমূল ছিল না, ইয়েতে না, ভোটে 5 বছর ছিল কংগ্রেস তৃণমূল একসঙ্গে, তারপর তো তৃণমূলই। তো স্বাভাবিকভাবে সেই সময়টা যে ধরনের চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনা অনুযায়ী ওইখানে রাস্তাটা তৈরিও হয়েছিল। আপনারা মনে হয়তো আর কোনো কাজ হয়নি, তো সমস্ত কাজগুলো তো ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্ট থেকেই কাজটা হয়েছিল। তারপরে সেই প্রজেক্টটা বন্ধ হয়ে যায় সেন্ট্রাল গভর্নমেন্টের, তো স্বাভাবিকভাবে রাস্তাটা হয়নি। কিন্তু যেটা আমার মনে হয় রায়গঞ্জের টোটো সমস্যা নিয়ে আপনাদের কি প্রস্তাব থাকবে? টোটো সমস্যার সমাধান করার জন্য কোনো চিন্তা ভাবনা এখানে হয়নি, কারণ যে এখানে কেবলমাত্র টোটোওয়ালাদের থেকে মানে কিছু ওনাদের কর আদায় করে, কারণ পৌরসভা তো দেউলিয়া হয়ে গেছে, তো সেই দেউলিয়া থেকে বাঁচার জন্য মানে একটা প্ল্যানিং ওনারা করছিলেন, তার জন্য ওদের থেকে 700 টাকা হোক 1000 টাকা নিয়েছিলেন, তাতে কয়েক কোটি টাকা হয়ে গেছে। তো এটা যানজট সমস্যার সমাধানের জন্য করেনি। দ্বিতীয় নম্বর বিষয়কে যে প্ল্যানিংয়ের যে বিষয়গুলো আছে, যে যদি যোজনাটা যে আমাদের ঠিক করে করতে হয়, তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক দরকার। তো এনারা তো সেই থিঙ্ক ট্যাঙ্ক কিছু বানায়নি, কারণ যে এনারা চিন্তা করে যে আমি যা জানি আর বাকি কেউ কিছু জানে না, তার জন্য থিঙ্ক ট্যাঙ্কও তৈরি করেনি। কারণ হচ্ছে যে এটা থেকে মাস্টার প্ল্যানিং যদি ঠিকভাবে করতে হয়, তাহলে থিঙ্ক ট্যাঙ্ক দরকার আছে, সকলের সাথে আলোচনা করা দরকার আছে, আলোচনা করে কীভাবে কোথায় কী করা যায়। আজকে আমাদের সময় বিশেষ আর নেই, আমরা অল্প একটু সময়ের জন্য যাব দুজনের কাছেই। প্রথমে বিশ্বজিৎদার কাছে যাব। বিশ্বজিৎদা, কার্নিভালে রায়গঞ্জ এমএলএ কৃষ্ণ কল্যাণী অংশগ্রহণ করলেন না, এতে আপনারা বিজেপি থেকে কোনো রাজনৈতিক ফয়দা দেখছেন? উনি কার্নিভালে যোগদান করলেন কি করলেন না, ওনাদের দলের ব্যাপার। কারণটা হচ্ছে কি, যে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রায়গঞ্জের বা আমাদের জেলা কোনো উন্নয়ন হয়নি বলে যে কথাগুলো আমরা বলে আসছিলাম, আর সেটারই সিলমোহর দিলেন। আচ্ছা আদিত্যদা, এতে আপনাদের দলের উপরে কি প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? আমার মনে হয় না আমার দলের উপরে কোনো প্রভাব পড়বে এই ব্যাপারে, কারণ শুনুন, এই ব্যাপারে বিজেপি কোনো ফায়দা নিতে পারবে বলে তো আমার মনে হয় না, কারণ না, ইস্যুটা পৌর পরিষেবার অনীহার উপরে, ইস্যুটা তো মারাত্মক, হ্যাঁ, এবং সেই ইস্যুটার উপরে এমএলএ কার্নিভাল পরিত্যাগ করলেন, তো সেই জায়গাটাতে আপনার কোনো এফেক্ট হবে না? মানুষ তো আলোচনা করছে, মানুষ তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট। হ্যাঁ, আমার সঙ্গে তো অনেক মানুষের কথা হয়েছে, আজকেও চায়ের দোকানে বসে কথা বলছে যে কৃষ্ণ কল্যাণী যেটা করেছেন খুব ভালো কাজ, অনেকেই বলেছে ভালো কাজ করেছেন, এতে প্রশাসক যারা আছেন তারা নড়ে চড়ে বসবেন, খুব ভালো কাজ হবে, এ তো তাতে আমার দলের লাভ হবে, এটা তো খারাপ কিছু হবে না। আর সবচেয়ে বড় কথা শুনুন, আজকে সময়ের অভাবে আমরা এখানেই শেষ করছি আমাদের সব কথা, আবার ফিরে আসছি রবিবার দুপুর 3টায়। সাফ কথা। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস
পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়।